তো আমরা যে বিষয়টা পড়বো বা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কতগুলো গ্রহযোগ। ওভারঅল গ্রহদের কারকতা আমরা অল্প বিস্তর পড়েছি, কোন গ্রহ কেমন প্রভাব দেয় আমাদের জীবনে সেটা আমরা পড়েছি। কিন্তু যখনই আমরা একটা কুণ্ডলী খুলবো, যে কোনো কুণ্ডলী, এক্স ওয়াই জেড যে কোনো কুণ্ডলী হতে পারে, তখনই সেই কুণ্ডলীতে আমরা কিছু গ্রহের কম্বিনেশন দেখতে পাবো। তো আমাদের এই কম্বিনেশন গুলোই অ্যাকচুয়ালি ফল দেয়। যখনই কোনো একটা ঘটনা আমরা দেখব, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ধরুন এই যে আহ দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে, হ্যাঁ স্যার। এই যে কুণ্ডলীটা স্যার। আমরা দেখছি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কুণ্ডলীটা রয়েছে। এখানে গ্রহযোগ বলতে আপনি দেখতে পাচ্ছেন শনি রাহুর একটা গ্রহযোগ হয়েছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে শুক্র কেতু মঙ্গল প্লুটোর একটা যোগ হয়েছে। এখানে রবি বুধের যোগ হয়েছে। এই যোগগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গ্রহযোগ আছে। কিরকম? এখানে একটা গ্রহযোগ হয়েছে। এখানে কি গ্রহযোগ আপনাদের লাগছে? এই যে গোলটা আমি আঁকলাম তার মধ্যে আপনাদের তো গ্রহযোগ লাগছে না, ওখানে একটি মাত্র গ্রহ আছে। তাহলে এইখানে দুভাবে গ্রহযোগ হয়েছে। দুভাবে কিরকম? খুব ভালো করে বুঝুন। প্রথম হচ্ছে মেষ রাশির সঙ্গে চন্দ্রের যোগ। এইটা হচ্ছে একটা গ্রহযোগ, একটা গ্রহযোগের 50%। আর একটা কি? আর একটা হচ্ছে এই যে জায়গাটা, এটা তো একটা ভাব। এটা অ্যাকচুয়ালি 12 নম্বর ঘর হলেও এটা লগ্ন ভাব। যেহেতু চাঁদটা 29 ডিগ্রিতে রয়েছে আর লগ্নটা মাত্র 8 ডিগ্রিতে, তাহলে চন্দ্র আর লগ্নের মধ্যে ডিফারেন্স কত? মাত্র 9 ডিগ্রি। তো 9 ডিগ্রি ডিফারেন্স হওয়ার জন্য, কারণ চন্দ্র আর লগ্ন কাছাকাছি রয়েছে, এখানে রয়েছে 8 ডিগ্রিতে আর এখানে রয়েছে 29 ডিগ্রিতে, দুজনে একই নক্ষত্রে আছে। আপনারা দেখুন, চন্দ্র কৃতিকা নক্ষত্রে, লগ্ন সেও কৃতিকা নক্ষত্রে। তার জন্য এখানে হচ্ছে গিয়ে গ্রহযোগটা কি হলো আমাদের? চন্দ্র, তার সঙ্গে মেষ রাশি, তার যোগ হলো, এটা একটা গ্রহযোগ। লগ্ন ভাবে চন্দ্র, এটা আরেকটা গ্রহযোগ। আর আরেকটা কি গ্রহযোগ আমরা বললাম? আরেকটা গ্রহযোগ হচ্ছে মেষ রাশিতে চন্দ্র রয়েছে, এটা আরেকটা গ্রহযোগ। তাহলে একটা হচ্ছে ভাব সংক্রান্ত, আর একটা হচ্ছে রাশি সংক্রান্ত। এই দুটো গ্রহযোগ আমরা সবসময় পাবো। যেমন এখানে বৃহস্পতি, বৃহস্পতি কোনো যোগে নেই, কিন্তু বৃহস্পতি যোগে না থাকলেও দুটো যোগে আছে। কি কি যোগে? একটা হচ্ছে বৃহস্পতি এখানে তৃতীয় ভাবে রয়েছে। আর বৃহস্পতি রয়েছে কোথায়? বৃহস্পতি রয়েছে আমাদের কর্কট রাশিতে। তাহলে বৃহস্পতি কর্কট একটা যোগ। আর বৃহস্পতি তৃতীয় ভাব বা চতুর্থ ভাব বা এক্স ওয়াই জেড যা খুশি ভাব হোক, আমরা ভাবটা একটু হিসেব করে নেবো এখন। সেই ভাবে যে ভাবে রয়েছে সেই ভাবটা আমরা একটু হিসেব করে বলে দিচ্ছি। তো ভালো কথা। তাহলে এই যে গ্রহ যোগ, এরাই কিন্তু ফল প্রদান করে। তাহলে এই জায়গাটাকে আমি মুছে দিই। তাহলে এই যে চন্দ্রটা যদি মেষে না থাকতো, তাহলে এই মানুষটার 12 নম্বর যে ঘর, সেইটা মেষ রাশিটা হতো। তাহলে 12 নম্বর ঘরটা হচ্ছে মঙ্গলের রাশি। মানে এই লোকটার ধরে নিচ্ছে আমাদের একটা দ্বিতীয় বিয়ে হবে, দ্বিতীয় বউকে বা দ্বিতীয় স্বামীকে আমরা বিচার করি 12 নম্বর ঘর থেকে। তাহলে 12 নম্বর ঘরে যখন মেষ রাশি পড়েছে, তখন সেই মানুষটা উগ্র, মাথা গরম, একটু অ্যাগ্রেসিভ টাইপের, এরকম টাইপের হবে। কিন্তু 12 নম্বর ঘরে যখনই চন্দ্র এসে উপস্থিত হলো, তখন কিন্তু গ্রহ যোগ সৃষ্টি হলো। এবার কিন্তু আর আগের মতন সিচুয়েশন রইল না। সেই যে মেষের কোয়ালিটি, উগ্র, রগচটা, তেজি, রাগী, হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম লোকটা হওয়ার কথা ছিল, সেখানে চন্দ্র এসে একটু নরম করা, একটু সফট, একটু ইমোশনাল, একটু পার্শিয়ালি অ্যাট্রাকটিভ, অত রুক্ষ নয়, এরকম একটা কিছু মশা কামড়াচ্ছে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিল। তাহলে এইখানে এই যে নর্মাল বা ন্যাচারাল কন্ডিশন, সেইটা কিছুটা পাল্টে গেল। এবার তৃতীয় ভাবে আমরা দেখছি বৃহস্পতি তৃতীয় রয়েছে। এবার তৃতীয় বৃহস্পতি কর্কট রাশিতে,
21 ডিগ্রিতে রয়েছে, মোটামুটি তুঙ্গ ক্ষেত্র হিসেবেই আমরা এটাকে ট্রিট করব। তাহলে 21 ডিগ্রিতে যখন বৃহস্পতি রয়েছে এবং বক্রী অবস্থায় ব্যাকওয়ার্ড মোশনে রয়েছে, তাহলে বৃহস্পতির গতি বা বৃহস্পতির প্লেসমেন্ট আমরা নিশ্চিন্তে ধরতে পারি যে তৃতীয় ভাবের দিকে বৃহস্পতির মুভমেন্ট রয়েছে, এবং তৃতীয় ভাবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বৃহস্পতি ফলদান করতে পারবে। তাহলে তৃতীয় ভাব মানে কি? সেটা হচ্ছে আমাদের উৎসাহ, সেটা আমাদের উদ্যম। যদি বৃহস্পতি মার্গী অবস্থায় থাকতো, তাহলে স্লো বাট স্টেডি, ধীর স্থির ভাবে বৃহস্পতি সুফল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে মার্গী অবস্থায় বৃহস্পতি নেই। এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট আর হচ্ছে গিয়ে আনস্টেডি রেজাল্ট আমরা বৃহস্পতির কাছ থেকে পাবো। দ্রুত কিছু করার প্রবণতা বৃহস্পতির কাছ থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির সমস্যা আসবে। বৃহস্পতি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে দেবে না বৃহস্পতি। বাধা বিপত্তি বাড়বে। হাতে বৃহস্পতি একটু আহ ওই জলীয় অংশের মাত্রা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। জলীয় অংশের মাত্রা বাড়িয়ে দিলে পরে হাতের মুভমেন্টে প্রবলেম, হাত কাঁধ এইগুলো। তাহলে এইখানে ওই রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি এর কারক নয়, কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণ ওখানে একটা সোয়েলিং, বা সোয়েলিং মানে হচ্ছে ওই জল জমে যাওয়া টাইপের ব্যাপার, প্রদাহ, ইনফ্লামেশন, এইগুলো বৃহস্পতি কিন্তু বাড়াতে চাইবে। কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায় এগুলো একদম দেবে না। এবার জলের প্রবণতাটাকে আমরা ভাবছি কেন? বৃহস্পতি কেন জল বা জলীয় অংশ বাড়াবার চেষ্টা করবে? কারণ বৃহস্পতি তো রয়েছেই জল রাশিতে। তাহলে এই টাইপের বিষয় হতে দেখতে পাওয়া যাবে। নর্মালি এই যে মানুষটা এসেছিল, একটু মোটাসোটা টাইপের চেহারা, একটু ফুলে গেছে, কনুইগুলো একটু অদ্ভুত টাইপের ফোলা, 2003 সালের বাচ্চা, মানে মাত্র 21 বছর বয়স, তার মধ্যে কেমন হচ্ছে গিয়ে চেহারা টেহারা হয়ে গেছে। যাই হোক, চেহারা যেমনই হোক সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কুণ্ডলী দেখবো। উম, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রহযোগ উপলব্ধি করবার বিষয়। আমরা চলে আসব 3 নম্বর গ্রহযোগে, যেখানে রয়েছে শুক্র, কেতু এবং মঙ্গল। আমাদের একটা একটা করে ভাবতে হবে কোন গ্রহটা এখানে বেশি পাওয়ারফুল, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং তারপরে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। তাহলে আপনারা একবার চট করে দেখে নিন, শুক্র, কেতু, মঙ্গল। এইখানে মঙ্গল হচ্ছে নিজের ক্ষেত্রে রয়েছে, কেতুকে আমরা তার তুঙ্গ ক্ষেত্রে রয়েছে বলে ট্রিট করব, আর শুক্র জলরাশিতে রয়েছে মঙ্গলের ক্ষেত্রে, মোটামুটি ঠিক আছে। বাট মঙ্গল বা কেতুর যে স্ট্রেংথ, সেইটা শুক্রের নেই। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? মঙ্গলের সঙ্গে যা ডিস্টেন্স কেতুর বা শুক্রের, কেতু শুক্রের মধ্যে কিন্তু সেই ডিস্টেন্স নেই। এইখানে কেতু এবং শুক্র এরা কিন্তু ভীষণ ক্লোজ হয়ে রয়েছে। একটা 11 ডিগ্রি 58 মিনিট, আর একটা 12 ডিগ্রি 28 মিনিট, মানে 1 ডিগ্রির মধ্যে কেতু আর শুক্র রয়েছে। তাহলে এইখানে সবচেয়ে অ্যাফ্লিক্টেড হবে কে, সবচেয়ে পীড়িত হবে কে, কষ্টপ্রাপ্ত হবে কে? সেটা নিঃসন্দেহে শুক্র। এবার শুক্র পীড়িত হওয়া মানে শুক্র রিলেটেড বিষয়গুলো পীড়িত হওয়া। এবার মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে যে একটা অ্যাস্ট্রোলজার সে কুণ্ডলী হাতে নিয়েই ভূত বর্তমান ভবিষ্যৎ সব বলতে থাকবে। বাট এই কনসেপ্টটাই রং। কারণ কুণ্ডলীটা হচ্ছে একটা ট্রেন্ড, কুণ্ডলীটা হচ্ছে আপনার প্রারব্ধ জাত আউটপুট। এবার আপনার প্রাক প্রকৃতি রয়েছে, আপনার পরিবেশ রয়েছে, আপনার টিচার রয়েছে। টিচার মানে বাবা মা থেকে শুরু করে এভরিথিং, যারা আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে। তাহলে এই যে এত লোকজন রয়েছে যারা আপনাকে প্রভাবিত করবে, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার জ্যাঠা জেঠিমা, দাদু, কাকা কাকিমা, মামা মামি মাসি, প্রত্যেকে আপনাকে প্রভাবিত করবে। কারণ প্রত্যেকের মধ্যে গ্রহ সত্তা বর্তমান আছে। প্রত্যেকটা মানুষ এই যে গ্রহ অবস্থান এর আউটপুট হিসেবে বিবেচিত হবে। মানে এই যে গ্রহ কম্বিনেশনের প্যাকেজ, যখন আপনার সামনে একটা মানুষ এসে হাজির হবে, সে এই গ্রহ কম্বিনেশনের প্যাকেজ হাতে করে নিয়ে আসবে। যে যখনই আপনার ক্লোজ হবে, যত ক্লোজ হবে, তত হচ্ছে গিয়ে এই গ্রহদের কম্বিনেশন
আপনার ক্লোজ হবে। তাহলে এইগুলো আপনাকে উপলব্ধি করতে হবে। এবার ধরুন একটা টিচার আপনাকে পড়াতে আসছে, পড়াতে এসে পড়িয়ে টড়িয়ে চলে যাচ্ছে। এবার তার ইনফ্লুয়েন্স আপনার লাইফে যতটা পড়বে, যতটা পড়ার পড়বে, এবার তার গ্রহ আপনাকে কতটা প্রভাবিত করতে পারছে, তার গ্রহদের সঙ্গে আপনার লগ্নের স্ট্রেংথ কতটা সেটা দেখতে হবে। যেমন এই মানুষটার কিন্তু লগ্ন দুর্বল, কিন্তু আপনি যদি ভাবেন একে প্রভাবিত করা যাবে, সেটি যাবে না। একে কোনো সদ্বুদ্ধি দিয়ে প্রভাবিত করা যাবে না। কারণ এর কুণ্ডলিতে শনি, রাহু বক্রী হয়ে লগ্নে বসে আছে। ফলে আপনি যদি মনে করেন যে একে দুটো ভালো কথা বলে ইনফ্লুয়েন্স করবেন, একটু ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বা এর যে প্রবলেম গুলো আপনি সলভ করবার চেষ্টা করবেন, সেইগুলো আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে কি, ওই শনি আর ওই রাহু এরা কিন্তু পুরোপুরি ব্লক করে দেবে। তাহলে আমরা যে গ্রহযোগে ছিলাম সেটা হচ্ছে শুক্র, কেতু, মঙ্গল। তাহলে শুক্রটা পীড়িত হলো। শুক্র পীড়িত হলে কি কি ডিস্টারবেন্স আসবে? তাহলে সপ্তমে শুক্র, কেতু, মঙ্গল, কিছু কিছু গ্রহযোগ আপনাকে বুঝে নিতে হবে। যেমন হচ্ছে গিয়ে যাদের জন্ম ৭৯-তে, ৭৯-তে যাদের জন্ম, তাদের হচ্ছে গিয়ে আপনি এই ঘরটাতে শনি, সরি, বৃহস্পতি রাহু মঙ্গলকে পাবেন, অথবা বৃহস্পতি রাহু শনিকে পাবেন। তাহলে এইখানের প্রেডিকশন আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে এই পাবলিক আসলে আমি এটা বলবো। এটা একটা মোটামুটি এরকম যখন কম্বিনেশন পাবেন, তখন মোটামুটি একটা প্ল্যান আপনার কাছে থাকবে, সেটা আপনাকে বলতে হবে। তাহলে এখানে শুক্র কি? শুক্র হচ্ছে একটা মেয়ের শরীরের গ্ল্যামার, একটা মেয়ের স্কিন, একটা মেয়ের সৌন্দর্য। এটা কিন্তু মেয়ের চার্ট, তাই আমি মেয়ে হিসেবেই বলছি। এরপরে হচ্ছে গিয়ে, এরপরে এডুকেশন, পারফেকশন, বিলাসিতা, লাক্সারি, সাকসেস, অ্যাটাচমেন্ট, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিজম। স্পিরিচুয়ালিজম মানে কিন্তু স্পিরিচুয়াল কিছু প্রাপ্তি, মানে আধ্যাত্মিক চেতনা নানান রকম হয়, আমি একদিন পরে শোনাবো। তো এই আধ্যাত্মিক চেতনার মধ্যে যে স্পিরিচুয়ালিজমে কিছু প্রাপ্ত হবে, যেমন আপনাদের মধ্যে আপনারা চাইছেন যে একটা ইনটিউশন পাওয়ার গ্রো করুক, আর তারপরে আমরা একটা গুড লেভেল অফ প্রেডিকশন নিয়ে আসবার চেষ্টা করব। এবং যে সময় আমাদের প্রেডিকশন আসবে, ক্লায়েন্ট হচ্ছে স্পেল বাউন্ড হয়ে যাবে, ক্লায়েন্ট বড় বড় চোখ করবে, কি করে বললো। হ্যাঁ। তো একদিনকে একটা ভদ্রমহিলা এসেছিল তার মেয়েকে নিয়ে। তো আমি তাকে চার্ট টার্ট দেখে জিজ্ঞেস করলাম, আপনার ফার্স্ট বেবিটা নষ্ট হয়েছিল তো, মিসক্যারেজ হয়েছিল তো? এবার বলছে হ্যাঁ। তার মেয়ে বলছে, এইটা আমার কাছ থেকে এতদিন চেপে রেখে দিয়েছো। মেয়ের চোখ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম আর কি। তো এরকম টাইপের হচ্ছে কি পেনিট্রেটিং প্রেডিকশন, এগুলো আপনাকে করতে হবে। তখন শুক্রটা স্ট্রং লাগবে। এর সেই শুক্রের সেই এনার্জি নেই। এবং শুক্র যখনই কেতু যুক্ত হয়েছে, কেতু শুক্রের পারফেকশনের মধ্যে কিছুটা আহ বিলম্বিত ঘটনার, মানে বিলম্বের কারণে, কিছুটা হচ্ছে গিয়ে দীর্ঘসূত্রিতা বা আলসেমির কারণে কেতু এর পারফেকশনকে নষ্ট করার চেষ্টা করবে। তাহলে এই যে বিষয়টা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে যতটা সম্ভব ইম্পিউরিটি ঢুকবার চেষ্টা করবে। এই মেয়েটির মধ্যে পড়াশুনো যতটা হওয়া উচিত ছিল, সেটা বাধাপ্রাপ্ত হবে। যদিও বেশি হওয়ার কথা ছিল না, কারণ লগ্নে শনি রাহু আছে। এর যে গ্ল্যামার, একে যে দেখতে সুন্দর হবে, সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হবে। তার সঙ্গে সঙ্গে এর যে বিলাসিতার জিনিসপত্র, এর যে মোবাইল ফোন, এর যে অন্যান্য জিনিসপত্র যেগুলো হচ্ছে গিয়ে, ধরুন ল্যাপটপ কিংবা এর পারফিউম, কসমেটিক্স, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি। পয়সা দিয়ে কিনে আনলো কিন্তু সেটাতে স্কিনে র্যাশ বেরিয়ে গেল। এই টাইপের ঘটনাগুলো এর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। শরীরটা আস্তে আস্তে দুর্বল হবে। কেতু শুক্রের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এতক্ষণ আমরা শুক্র সংক্রান্ত প্রেডিকশন করলাম, তো আসবে কিছুটা গাইনো প্রবলেম। এবার শুক্রকে আমরা ভাববো একটা ভাবপতি, মানে লগ্ন, আর লগ্ন মানে হচ্ছে এইটা, লগ্ন আর শুক্র কোন ঘরের মালিক, সেটা হচ্ছে এই ঘরটা। এই দুটো ঘরের সঙ্গে কানেক্টেড হচ্ছে শুক্র। তাই এই দুটো ঘর, অর্থাৎ ১ আর ৬, সেইখান থেকে আমরা কি বুঝতে পারছি যে শুক্রের এই দুটো ঘর ডিস্টার্ব হবে। তার ফলে হচ্ছে গিয়ে
আনরেকগনাইজড ডিজিজ বা আনআইডেন্টিফাইড ডিজিজ সেটা হওয়ার টেন্ডেন্সি বাড়বে। কেতু গোপন, শুক্র 1 আর 6, সে সপ্তমে বসে আছে। সপ্তম ভাবটাকে আমরা আগে নাম দিয়ে রেখেছিলাম মারক স্থান। তাহলে সপ্তম ভাবের সঙ্গে রোগের একটা কানেকশন আছে। তাহলে শুক্র কেতু যুক্ত হওয়ার কারণে এই মেয়েটার রোগ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরটা অল্প বিস্তর খারাপ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই মানুষটা যথেষ্টই হয়ে পড়বে। তাহলে আমাদের এই দিকটার প্রেডিকশন হলো 6 নম্বর ঘরে শুক্র বা 6 নম্বর ঘরের অধিপতি শুক্র, সে যুক্ত হয়েছে কার সঙ্গে? কেতুর সঙ্গে। 6 নম্বর ঘর হচ্ছে রোগ, রিপু, ক্ষয়, ক্লেশ, কষ্ট, লেবার। কেতু হচ্ছে কনফিউশন এবং গোপনীয়তা। কনফিউশন কেন? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? হাত। এবার আমি পর্দা দিয়ে দিলাম, পর্দা দিয়ে দিচ্ছি, এই যে পর্দা দিয়ে দিলাম, এই দেখুন পর্দা দিয়ে দিচ্ছি। এবার বলতে আমি কটা আঙ্গুল উঁচু করে রেখেছি? কেউ বলতে পারবেন? পারবেন না। একটা আঙ্গুল উঁচু করার আছে। তাহলে এইবার আমার কাছে অপশন আছে 5টা আঙ্গুল, 2টো আঙ্গুল, 3টে আঙ্গুল, 4টে আঙ্গুল, একটা আঙ্গুল। তাহলে এই 5-এর মধ্যে একটা আপনি জানেন না, তাই জন্য তৈরি হয়েছে কনফিউশন। তাহলে এই যে অজানা কারণে কনফিউশন সৃষ্টি হওয়া, একজন মানুষ সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চাইছে বা কিছু একটা এক্সওয়াইজেড হতে চাইছে, কিন্তু সে ডিসাইড করতে পারছে না যে সে কি ইঞ্জিনিয়ারিং করবে, মেকানিক্যাল করবে না অটোমোবাইল করবে। কারণ হচ্ছে গিয়ে সে বুঝতে পারছে না যে তার কোন দিকটাতে বুৎপত্তি আছে, কোন দিকটাতে সে বেটার করতে পারবে। তাহলে এই যে না জানা এবং না জানা থেকে কনফিউশন, এইটা দেয় আমাদের কেতু। আবার জ্ঞানের অতি গভীরতা, তার কারণও সেই না জানা। আমি যেগুলো জানি না সেগুলো আমি জানার চেষ্টা করি। তাহলে এই দুটো বিষয়েরই কারক গ্রহ হচ্ছে কেতু। তাহলে এখানে তৈরি হবে কনফিউশন, এবং সেই কনফিউশনের কারণে এই মানুষটার প্রপার এডুকেশন, প্রপার শত্রুকে আইডেন্টিফাই করা, প্রপার রোগকে আইডেন্টিফাই করা, এই সমস্ত দিকে সমস্যা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই মানুষটা কিন্তু তার রোগ, ব্যাধি, শত্রু, পরিশ্রম এগুলো নিয়ে সমস্যায় থাকবে। আরেকটা বিষয় হচ্ছে লেবার ম্যানেজমেন্ট। আমি যে পরিশ্রম করব, আমি করব না অন্য আরেকজনকে দিয়ে জিনিসপত্র আনানোর ব্যবস্থা করব? যে আমি একটা কাজ হয়েছে, এই কাজটা আমিই করব না আরো আর কাউকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করব? তাহলে এই যে প্রচেষ্টা, এই যে প্রয়াস, কাউকে ইউজ করব না আমি করব, এই লেবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে দেবে কেতু। কারণ শুক্র হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব, পরিশ্রমের কারণ। এতক্ষণ আমরা কিন্তু মঙ্গলকে ধরিনি। এবার আপনি মঙ্গলকে ধরুন পুরো ইন্ডিভিজুয়াল করে। এখানে শুক্র সবচেয়ে বেশি অ্যাপ্লিকেড। মঙ্গল মোটামুটি বলবত্তা পেয়েছে, মেয়েটি মাঙ্গলিক। লগ্নপতির সঙ্গে মঙ্গল সপ্তমপতির মোটামুটি যোগাযোগ হয়েছে। বিয়ে টিয়ে করে স্যার সাউন্ড সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না? হুম হুম, আসছে। হ্যাঁ, সাউন্ড আসছে তো। হুম হুম, সাউন্ড আসছে। তো উম, মঙ্গল এখানে সক্ষেত্রী হয়ে রয়েছে। তাই এই যে 3টে গ্রহের মধ্যে মঙ্গলকে আমরা ধরে নিতে পারবো যে কিছু বেনিফিশিয়াল রেজাল্ট আমরা মঙ্গলের থেকে পাবো। কেতু ডাইভারশন নিয়ে আসবে। মঙ্গল কেতু কম্বিনেশন ইন্ডিভিজুয়াল, শুধু মঙ্গল কেতু একসাথে রয়েছে, ইন্ডিকেট করে রং ট্রিটমেন্ট। তাহলে এখানে রং ট্রিটমেন্ট কেন হবে? ডাক্তার যদি বুঝতে পারে যে এই লোকটার ডায়াবেটিস হয়েছে, তাহলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবে। কিন্তু ডাক্তার বুঝলো, ভাবলো কি যে এই লোকটার হচ্ছে কি কিডনিতে সমস্যা হচ্ছে, তাহলে কিডনির ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট দরকার ছিল হচ্ছে কিসের? ডায়াবেটিসের। তাহলে এই যে ভুল ট্রিটমেন্ট, এই ভুল ট্রিটমেন্টের কারণটা কি আইডেন্টিফাই করতে পারলো না। এবার যেহেতু এখানে মঙ্গল, শুক্র, কেতু রয়েছে, তার জন্য এখানে রং ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে। জল যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই রং ট্রিটমেন্টটা কোনো লিকুইড ওষুধ ওরিয়েন্টেড হতে পারে, ইনজেকশন ওরিয়েন্টেড হতে পারে। কারণ মঙ্গল ইটসেলফ ইনজেকশন, কাটারি, সার্জারি এগুলোকে ইন্ডিকেট করে।
তাহলে মঙ্গল কেতু এইটা হচ্ছে কারণে অকারণে মাথা গরম করে ফেলা, নিজে কি করব, নিজের এনার্জিকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে না পারা, নিজে কি করব সেই ডিসিশন ঠিকঠাক করে নিতে না পারা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে মঙ্গল কেতু কম্বিনেশন। তার সঙ্গে রং ট্রিটমেন্ট, ওয়াইফ বা হাজবেন্ড, এখানে তো যেহেতু এটি মহিলার চার্ট, তার হাজবেন্ডের সঙ্গে পুয়ার রিলেশনশিপ, সন্দেহ করার সম্ভাবনা ইত্যাদি দেখাবে। এবার এখানে শুক্র কেতু মঙ্গল একসঙ্গে যুক্ত থাকার কারণে ভুল জায়গায় প্রেমের সম্ভাবনা তৈরি হবে। শুক্র মঙ্গল কম্বিনেশন জেনারেলি প্রেমকে ইন্ডিকেট করে। এবং এখানে স্পেসিফিক্যালি যেহেতু ইয়ে হয়ে রয়েছে, এটাকে কি বলে, জলরাশিতে রয়েছে, জলরাশিতে এই ব্যাপারটা বাড়ে, প্রেম ভালোবাসা ইমোশন প্রয়োজনীয়তা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে শুক্র মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত থাকার কারণে ভুল লোকের সঙ্গে প্রেমের সম্ভাবনা, এবং তার কারণে ম্যারিড লাইফে অল্প বিস্তর ডিস্টারবেন্স সেটা ক্রিয়েটেড হতে পারে। আর কি হতে পারে, আর হচ্ছে কি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণে অকারণে, জিনিসপত্র নষ্ট হওয়া, ছোটখাটো হেলথ ইস্যুস তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। প্রপার ট্রিটমেন্ট না হওয়া, ইগনোর করা, কেতু ইগনোরটা ভীষণভাবে করা। কেতু কিন্তু কোনো জিনিসকে ইগনোর করিয়ে দেয়, যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটাকে না করিয়ে সেটাকে ইগনোর করিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে, ওটা হয়েছে, হোক, আচ্ছা বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে, আমারটা পরে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আসবে। তো এবার কেতু এই ঘটনাটা করিয়ে দেওয়ার চেষ্টা করবে যে ইগনোরেন্স একটা, আমি আমার নিজেরটাকে ইগনোর করে ফেললাম, এরকম একটা ব্যাপার হচ্ছে যে কেতু ট্রেড করবার চেষ্টা করবে। এরপরে আমাদের, তাহলে আমরা মোটামুটি মঙ্গল শুক্র কেতু এই কম্বিনেশনটা বুঝতে পারলাম। আর এর সঙ্গে সঙ্গে সিক্স হাউস, শুক্র মঙ্গল এরা পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ব্যালেন্সকে ইন্ডিকেট করে। অর্থাৎ একটা তো মানুষের মধ্যে হরমোনাল সেক্রেশন রয়েছে, যেটা মানুষের ওভারঅল জীবনযাত্রা, যৌনতা, ইমোশন, মানসিক অবস্থা, শারীরিক সক্ষমতা, মুভমেন্ট, এই প্রত্যেকটা বিষয়কে কন্ট্রোল করে। তো সেই যে হরমোনাল ব্যালেন্স, সেটাকে কিন্তু এখানে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে, কারণ কেতু কিন্তু এখানে ভীষণ পাওয়ারফুল তুঙ্গ ক্ষেত্রে রয়েছে। অন্যদিকে শুক্র মঙ্গল তারা হরমোনকে রিপ্রেজেন্ট করে। শুক্র হচ্ছে গিয়ে হরমোনাল সেক্রেশনের কারক গ্রহ, জলরাশিতে রয়েছে। আর মঙ্গল হচ্ছে হরমোনাল সেক্রেশনের এফেক্ট, অর্থাৎ একটা হরমোন সেক্রেশন হলো যেখানে গিয়ে সেই হরমোনটা তার কাজ করবে, সেই এফেক্ট, সেই ইফেক্টিভনেস এর কারক গ্রহ সেটা হচ্ছে শুক্র। আরেকটা বিষয় হচ্ছে কি, শুক্র ইন্ডিকেট করে পিওরিটি। শুক্র হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ সামথিং, যে কোনো কিছুর একদম পিওরেস্ট, শুক্রের মধ্যে ভেজাল নেই। সেই শুক্র যে আপনার বা এই মানুষটার পিওরিটিকে ইন্ডিকেট করবে, সেখানে কিন্তু কিছুটা ভেজাল চলে এলো, সেখানে অশুদ্ধি চলে এলো। ফলে এর যে পিওরিটি, পিওরিটি কিসের, ধরুন কাউকে ভালোবেসেছে সেখানে পিওরিটি, পুজো করছে ভক্তিভাব সেখানে পিওরিটি, পড়াশোনা করছে কনসেন্ট্রেশন সেখানে পিওরিটি। তো এই জায়গাগুলোকে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। ফলে এই মানুষটার মধ্যে যে পিওরিটি দেখতে পাওয়া বা দেখার কথা ছিল, সেটা দেখতে পাওয়া যাবে না। তাহলে এইগুলো মোটামুটি হবে। আর আরো কিছু কিছু ছোট ছোট জিনিস দেখতে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে ঘরদোর অপরিষ্কার রাখা, তার সঙ্গে হচ্ছে গিয়ে কিছু এমন কাজ করা যেটা পরিবার পরিজনের পক্ষে মেনে নেওয়াটা কঠিন, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এবার পরের ঠিক যোগটা হচ্ছে একটা আহ প্রতিবন্ধী যোগ। প্রতিবন্ধী যোগ মানে কি, এইমাত্র আমরা যে যোগটা নিয়ে ডিসকাস করলাম, আহ সেই যোগ যে বিষয়গুলিকে নিয়ে এলো তার উপরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রবি। শুক্র মঙ্গলের যোগটা যেমন
মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ইমোশনস এগুলোকে বাড়িয়ে তোলার চেষ্টা করে। রবি বুধের যোগ জাস্ট এর উল্টো। মানুষের সঙ্গে মিশবো না, দূরে দূরে থাকবো, ইগো প্রবলেম, একটু কখনো কখনো চাইল্ডিশ বিহেভিয়ার, কখনো বেশি কথা বলার টেন্ডেন্সি, এরকম বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এবং তার কারণে শুক্র মঙ্গলের মধ্যে যে আহ ইমোশনাল রোমান্টিক একটা অ্যাপ্রোচ তৈরি হওয়ার কথা ছিল, রবি বুধ হচ্ছে এর জাস্ট উল্টো। এবং কোথায় তৈরি হয়েছে সেটা হচ্ছে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘরটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ঘর। 8 নম্বর ঘরটা হচ্ছে আমাদের ফিজিক্যাল রিলেশনশিপের ঘর। 8 নম্বর ঘর হচ্ছে আমাদের কিছু পুরনো প্রাপ্তি বা অজানা সম্পত্তি প্রাপ্তির ঘর। 8 নম্বর ঘর হচ্ছে আমাদের মোক্ষের ঘর। 8 নম্বর ঘর হচ্ছে আমাদের মুক্তি প্রাপ্তির ঘর। 8 নম্বর আচ্ছা, এখানে কি বুধাদিত্য যোগ হবে না তাহলে? 8 নম্বর ঘর হচ্ছে আমাদের মৃত্যুর সূচক ঘর। তো এখানে কি বুধাদিত্য যোগ বলছি হয় বলছি না? আট কথার নম্বর মধ্যে কথা ঘরে? বললে গন্ডগোল হবে, পড়ানোর মধ্যে কথা বললে মুশকিল। তো এই 8 নম্বর ঘরে যখন রবি বুধ এরা কম্বাইন করেছে, তো সেই কম্বিনেশন বুধ আর রবির যে যোগ তৈরি হয়েছে, এই যোগটা শুক্র আর মঙ্গলের কম্বিনেশনকে অপোজ করবার চেষ্টা করবে। তাহলে এই শুক্র আর মঙ্গল যে ভালোবাসা, প্রেম এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করার চেষ্টা করছিল, যেটার মধ্যে কেতু কিছুটা কনফিউশন ক্রিয়েট করবার চেষ্টা করছিল, সেই রিলেশনশিপটাকে নষ্ট করতে চাইবে এই রবি বুধ আর বুধ। এটা হচ্ছে শুক্র মঙ্গল কম্বিনেশনের একটা পরিপন্থী কম্বিনেশন। এরপরে আমরা চলে আসবো রবি বুধের ঘটনাটা। রবি বুধ কোনো কোনো ক্ষেত্রে এখানে পজিটিভ রেজাল্ট দেবে, আর কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেবে। এই কুণ্ডলীর ক্ষেত্রে রবি হচ্ছে চতুর্থপতি, আর বুধ হচ্ছে পঞ্চমপতি, দ্বিতীয়পতি। তাহলে এই যোগটা হচ্ছে শুভ যোগ। এই যোগের কারণ চতুর্থপতি মানে ঘর বাড়ি, মা, সুখ, বাসস্থান ইত্যাদি ইত্যাদি। আর পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটি, সন্তান প্রাপ্তি, ডিজায়ার, উইল, এইগুলো। তাহলে এরা মিলেমিশে যে যোগটা তৈরি করলো, এটা খুব ভালো যোগ। কিন্তু যোগটা কোথায় রেজাল্ট দেবে? যোগটা রেজাল্ট দিচ্ছে 8 নম্বর ঘরে গিয়ে। তাহলে 8 নম্বর ঘরে গিয়ে যখন বুধাদিত্য যোগ তৈরি হলো, তখন সেই যোগের রেজাল্ট তো পাবে হচ্ছে গিয়ে মোক্ষ সূচক রেজাল্ট। বা এই যোগ যে পড়াশোনার ক্ষেত্রে ইফেক্টিভ হবে, সেটা তো হবে না, ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। তার মধ্যে লগ্নে রয়েছে শনি আর রাহু। ফলে ডাইভারশন, ডিস্টারবেন্স এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এই মানুষটার ক্ষেত্রে। যতই বুধাদিত্য যোগ হোক না কেন, যদিও এই ঘরটাতে বুধাদিত্য যোগ এফেক্টিভ নয়, কারণ জায়গাটা তৈরি হয়েছে আমাদের এখানে 8 নম্বর ঘরে। তো 8 নম্বর ঘরে বুধাদিত্য যোগ কিন্তু এফেক্টিভ নয়। তাহলে বুধাদিত্য যোগ যখন সৃষ্টি হলো 8 নম্বর ঘরে, তখন সেটা কিন্তু সৃষ্টি করলো আহ যে বেনিফিট দিতে পারবে সেটা হচ্ছে যখন 8 নম্বর ঘর রিলেটেড পড়াশোনা হবে। তাহলে কি কোনো একজন মানুষ স্পিরিচুয়াল ফিল্ড নিয়ে পড়াশোনা করছে, তার প্রকাশ হতে পারে। কোনো একজন মানুষ কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে গবেষণা করছে, সেই গবেষণার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। এই রেজাল্ট গুলো এই বুধাদিত্য যোগ দেবে। কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কি করবে? আত্মীয় পরিজন, কুটুম্ব, আপনজন তাদের থেকে দূরত্ব বাড়িয়ে দেবে। নেক্সট কি করবে? আহ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুরুষ হোক মহিলা হোক, তার মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা আর্জ ক্রিয়েটেড হয়, যে আমার একটা সঙ্গী বা সঙ্গিনী দরকার। এবং এই সঙ্গী বা সঙ্গিনী যখনই দরকার হবে, সেই জায়গাটাতে কিন্তু একটা বাধা সৃষ্টি করবে। কারণ রবি তৈরি করবে ইগো, রবি নির্দেশ করবে একটা ফিয়ারি অ্যাটিটিউড। অ্যাটিটিউড এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এখানে। একটা উগ্রতা, একটা তেজ, একটা বাড়তি দীপ্তি, এই বিষয়টা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরপরে হচ্ছে গিয়ে যেটা বুধ করবে, বুধ বলবে "আয়, আমি তো বড়ই হইনি"। বলে "এই তুই বিয়ে কর"। বলে, "আমি তো বড়ই হইনি"। কারণ বুধের মধ্যে যে চাইল্ডিশ বিহেভিয়ার রয়েছে, বুধকে আমরা বলে রেখেছি বুধ হচ্ছে ক্লিব। তাহলে বুধের মধ্যে যে চাইল্ডিশ বিহেভিয়ার রয়েছে, বুধের মধ্যে যে ক্লিবত্ব রয়েছে, তার কারণে বুধ কি করবে? বুধ বলবে "না বাবা, আমি ওই সমস্ত প্রেম ভালোবাসা বিয়ের দিকে নেই"। তাহলে জীবনের একটা বড় সাইড, জীবনের একটা পার্ট, সেইটা কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে।
বাদ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক না কেন, সেটা আমাদের বড় দুশ্চিন্তার কারণ নয়। এখানে বুধাদিত্য যোগ হলেও, বুধাদিত্য যোগ অবশ্যই হচ্ছে, বুধের সঙ্গে যখন আমরা আদিত্যকে দেখতে পাবো, অর্থাৎ বুধ আর সূর্যকে দেখতে পাবো ক্লোজ আছে, তখন সেটা বুধাদিত্য যোগ। বাট এফেক্টিভ অর নট, উইল ইট হ্যাভ রেজাল্ট অর নট, এইটা আমাদেরকে বুঝতে হবে যে এর এফেক্ট, এর ফল আদৌ জাতক পাবে কিনা, পেলে কোন দিকে পাবে। এবার বুধাদিত্য যোগ তো কিছু রেজাল্ট দিতে চেষ্টা করবে, ধরে নিচ্ছি রেজাল্ট দেবে। ইন্ডিভিজুয়াল বুধাদিত্য যোগ, এটা একটা খুব স্ট্রং যোগ আছে বৃহস্পতির ক্ষেত্র ধনুতে। ধনু খুব স্টেবল রাশি, এবং এখানে যদি আমরা দেখি এই যোগটা খুব ক্লোজ হয়েছে, যদিও বুধটা বকরি, রবি সামনে যাচ্ছে, বুধ পিছিয়ে আসতে চাইছে, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু সেই যোগের রেজাল্ট, যে পাওয়ার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা প্রিপেয়ার্ড হচ্ছে না। এবার এখানে আরেকটা পরিপন্থী যোগ আছে, সেই যোগটা হচ্ছে লগ্নে শনি আর রাহু। লগ্নে আর শনি আর রাহু, এই যে উম এটাকে কেউ শ্রাপিত যোগ বলে থাকেন। জানি না শ্রাপিত যোগ আদৌ আছে কিনা, হতে পারে, থাকতে পারে, শুনিনি আমি। না, আমি জানি না, আমি শুনিনি, এমন তো প্রচুর জিনিস আছে। তো এইসব শনি রাহু যোগ বেসিক্যালি, এখানে শনি আর রাহুর যে কন্ডিশন, তাতে হচ্ছে কি আর্থারাইটিস টাইপের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে বাধা আসবে, মুড সুইং করার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। খুব পেইন হবে শরীরে, ছোটবেলা থেকেই পেইন, ব্যথা, এগুলো দেখতে পাওয়া যাবে। যেহেতু এই কম্বিনেশনের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, ফলে ডিজেনারেটিভ যে কোনো ডিজিজ এই মানুষটাকে আক্রমণ করতে পারে। এবং দশা, রাহুর দশা আসছে, রিয়েলি আমাদের দুশ্চিন্তা করবার কারণ আছে। এই জাতককে নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে এর জীবনে কি ঘটতে পারে। শনি রাহুর যে কম্বিনেশন, সেটা কিন্তু বুধাদিত্য যোগ বা শুক্র মঙ্গল যোগ এর পরিপন্থী কম্বিনেশন। তাহলে আমরা শুক্র মঙ্গল যোগের যে বিপরীত কম্বিনেশন পেলাম, বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ এর মধ্যে ইমোশন, রোমান্টিসিজমকে নষ্ট করার চেষ্টা করবে। আর অন্যদিকে কি হবে, অন্যদিকে হচ্ছে গিয়ে শনি রাহু, এরাও কিন্তু ওই শুক্র মঙ্গলের রোমান্টিসিজমকে নষ্ট করবার চেষ্টা করবে। বিবাহিত জীবনে এই মানুষটাকে বেশ অশান্তি ফেস করতে হবে বা হচ্ছে। তাহলে মোটামুটি গ্রহযোগ বিষয়টা আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম। এবার এই যে আমি আরেকটা কথা শেষের দিকে বললাম, যে ধনু রাশিতে রবি আর বুধ, এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে রবি নিজের নক্ষত্রে আছে, সেটা কিন্তু আরেকটা গ্রহযোগ। রবি এবং উত্তরাষাঢ়া গ্রহযোগ, এটাও কিন্তু আমাদের কাউন্টেবল করতে হবে, মাথায় রাখতে হবে। আর বৃহস্পতি এখানে প্রবল বলবত্তা পেয়েছে, বাকিদের বলবত্তা একটু স্ট্রং, তারা ব্যালেন্সড, তারা লেভেলে আছে, সবাই ঠিকঠাক আছে শনি বাদ দিয়ে। কারণ শনিটা পশ্চিম দিকে বর্গবাহু দিকবল প্রাপ্ত হয়। শনি আপনি দেখবেন বলা আছে রবি হচ্ছে গিয়ে পূর্ব দিকে পাওয়ার পায় বা দিকবল প্রাপ্ত হয়, আর শনি হলো গিয়ে পশ্চিম দিকে দিকবল প্রাপ্ত হয়। তাই সপ্তম ভাবে যদি কারো শনি থাকে, তাহলে তার উপরে শনির ইম্প্যাক্ট অনেক বেশি হয়। তার উপরে রাহুর ডিগ্রি হচ্ছে 12, আর শনির ডিগ্রি হচ্ছে 39 ডিগ্রি 19 মিনিট। ফলে শনির একটা মুভমেন্ট রয়েছে রাহুর দিকে আসার, শনির যেটা নর্মাল ন্যাচারাল মুভমেন্ট সেটা আমরা পাচ্ছি না। ফলে এই জাতকের কিন্তু কিছু অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং এই যে শনি রাহু গ্রহযোগ, এটা কিন্তু মোটেও শুভ গ্রহযোগ নয়। বৃহস্পতি একাই 100, কিন্তু বক্রী হওয়ার জন্য তার একাই 100 হওয়াটা আর হলো না, তার কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হবে। এবং বাধা বিপত্তির সমস্যা, সেগুলো তাদের জীবনে প্রবল ভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং এই জাতকের ক্ষেত্রেও সেটা হবে। তাহলে মোটামুটি বেসিক গ্রহযোগ সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেল। গেছে স্যার, কিন্তু খুব খেতে যাচ্ছে ব্যাপার। শুনতে পাইনি। বললাম ধারণা পাওয়া যাচ্ছে, কিন্তু খুব ঘেটে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে ব্যাপারগুলো। হুম।
তা গুলা গুলালে দোষ নেই। এত গুলালে বুঝবো কি করে? হুম। স্যার একটা কোশ্চেন করব। হুম হুম। এই শুক্র মঙ্গল যোগ কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও করাতে পারে? খুব ভালো প্রশ্ন। করাতে পারে। আজকে অ্যাকচুয়ালি আমার নতুন ক্লাস। আচ্ছা, কি নাম? পার্থ ঘোষ, আমি গেলাম আপনার কাছে, মনে নেই? ও, বুঝতে পেরেছি। হুম হুম। শুক্র মঙ্গল যোগ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স করাতে পারে, কিন্তু এই চার্টটার মধ্যে খুব স্ট্রং এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এর যোগ নেই। আর হুম আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, একটা মানুষ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এ যাবে কেন? তার হচ্ছে কি হুম ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল আর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করবার জন্য যাবে, যদি সাধারণ সুস্থ মানুষ হয়। এবার কিছু কিছু মানুষ হবে, তাদের হচ্ছে কি বলে, আমি একটা কেন প্রেম করব, আমি 5টা প্রেম করবো। তো আবার কিছু কিছু মানুষ আছে, আমি তো একটা বিয়ে করব না, আমি বেশ কয়েকটা বিয়ে করবো। হতেই পারে, তাদের হুম ক্ষমতা, তাদের শারীরিক সামর্থ্য, তাদের মানসিক এবং অর্থনৈতিক সামর্থ্য, তারা 10টা কেন 10,000 বিয়ে করতে পারে, তাদের সংশয় নেই। কিন্তু এই যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার জন্য যে আসক্তি, যে প্রয়োজনীয়তা, সেগুলো তৈরি হবে, সেটার সঙ্গে 8 নম্বর 5 নম্বর এই ঘরগুলো রিলেটেড। তো পঞ্চমপতি বুধ, আর সে 8 নম্বর ঘরে চলে গিয়েছে, এবং রবি এখানে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এর যে রিকোয়ারমেন্ট, তাকে নষ্ট করার জন্য বসে আছে। ফলে এই আচ্ছা, ক্ষেত্রে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এর এই চারটার ক্ষেত্রে সম্ভাবনা কম। ঠিক আছে, বুঝলাম স্যার, থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন? স্যার এখানে তো রাহুটা উচ্চস্থ আছে, সে কি খারাপ ফল দেবে? হুম হুম। রাহু এখানে ক্ষয় করবে, প্রচন্ড অতৃপ্তি সৃষ্টি করবে, শনির যে অস্থি সেগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, এবং ক্যালসিয়ামের অভাব সৃষ্টি করবে, ইগো প্রবলেম বাড়াবে, কখনো কখনো প্রচন্ড ঝগড়া করার টেন্ডেন্সি বাড়াবে, এবং এই ঝগড়া করে নিজে একা হয়ে যাওয়ার প্রবণতা সেটাও বাড়িয়ে। কিন্তু স্যার কেন এটা হবে, মানে ও তো শনির সাথে আছে, শনিটা তো ভাগ্যপতি আর কর্মপতি আছে, আর তো মানে কেন হবে ওটা একটু। শনি যদি ভাগ্যপতি আর কর্মপতি হয়ে মার্গী হতো, হুম মানে নবমপতি এবং দশমপতি হয়ে এই শনি যদি মার্গী হতো, হুম। তাহলে আমরা এই শনির থেকে বেটার রেজাল্ট পেতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আর ওকে। লগ্নটা রয়েছে 8 ডিগ্রিতে, লগ্নের ঠিক হুম সামনে রাহু রয়েছে 12 ডিগ্রিতে। ফলে রাহু হুম। লগ্নের উপর ইম্প্যাক্ট অনেকটাই বেশি। এবার হ্যাঁ আমরা হ্যাঁ। বক্রী গ্রহরা, তাদের একটা দ্বাদশ দৃষ্টি থাকে, এটা আমাদের পরাশর বলে গেছেন। তাহলে সেই হুম কারণে রাহুর একটা ইম্প্যাক্ট, প্রভাব, অ্যাসপেক্ট, যাই আমরা বলি না কেন, ইন্ডাকশন যাই আমরা বলি না কেন, ইনডিউসড হুম। এফেক্ট, সেটা হচ্ছে শনির ওপরে পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে যেহেতু পেরেছি, শনির ওকে। উপরে এই এফেক্টটা পড়বে, তার জন্য কি হবে, তার জন্য শনির দুর্বলতা সৃষ্টি হবে। এবার এই ক্ষেত্রে শনি বক্রী হওয়ার জন্য 1 নম্বর, শনির ডিগ্রিটা অতিরিক্ত বেশি, একদম রাশি সন্ধিতে পড়ে গেছে, তার জন্য 2 নম্বর। শনি রাহুর প্রভাবে প্রভাবান্বিত অবস্থায় রয়েছে, তার জন্য হচ্ছে গিয়ে 3 নম্বর। এবং তার সঙ্গে সঙ্গে কেতু, শুক্র, মঙ্গল ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে, 7 নম্বর 8 নম্বর এই ভাবগুলো বেশি স্ট্রং হয়ে গেছে, তার জন্য হচ্ছে গিয়ে এখানে শনি ডমিনেটেড হবে আর রাহু ডমিনেট করবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দিদি, বুধাদিত্য যোগটা পরিষ্কার হয়েছে? স্যার একটা প্রশ্ন করব। হুম হুম। হ্যালো হুম। স্যার, বলি এই জন্মছকের মধ্যে তো মানে ইস্যুর জায়গা প্রবলেম হতে পারে এবং দ্বিবিবাহের কানেকশন, এবং জন্মছকের মধ্যে কোনো খারাপ ডিজিজ হওয়ার প্রবণতা আছে তো? আছে। কেননা শনি রাহু একসাথে, এটা তো মানে অনেক ক্ষেত্রে মানে ক্রনিক খারাপ ডিজিজ, যেরকম লাইক ক্যান্সার, এরকম ডিজিজ অনেক ক্ষেত্রে হতে পারে। প্রোভাইড করে তো। করতে পারে। এবং যেহেতু মঙ্গলটা সপ্তমে আছে, শনি দ্বারা দৃষ্ট আছে,
ফলে মাঙ্গলিক দোষটা যেহেতু প্রবল মাত্রায় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে প্রথম ম্যারেজ নাও টিকার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, কিন্তু এই ডক্টর মহিলার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগও সেইভাবে প্রমিনেন্ট হচ্ছে না। আর এই মুহূর্তে কথা বলে না যেটা, দাঁড়ান না, এই মুহূর্তে কথা বলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে হ্যাঁ। যেহেতু রবি বুধ তারা হচ্ছে কি অষ্টমে বসে আছে, হুম। তার জন্য এর মধ্যে একটা পুরুষ বিদ্বেষ তৈরি হয়েছে। এই যে বিয়েটি এর ব্যাপারে খুব উৎসাহী আগ্রহী সেরকম একেবারেই নয়। এবার একটা মজার জিনিস, হুম। এই যে মাতৃস্থান, মাতৃস্থানের অধিপতি সে হচ্ছে রবি, এবং সেই রবি যেখানে বসে আছে তার 6th হাউস, রবি যেখানে বসে আছে তার ষষ্ঠ ভাব। তার ষষ্ঠ ভাবটা কি? তার ষষ্ঠ ভাব হচ্ছে বৃষ। গুণে দেখে নিন একটু, রবি বসে আছে ধনু রাশিতে, তার ষষ্ঠ ভাব। রবি হচ্ছে চতুর্থপতি, মানে মাকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, বৃষ রাশি যেখানে শনি বসে আছে। সেখানে রাহু বসে আছে, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। ফলে হ্যাঁ। পীড়িত হওয়া, মারধর বা এই ধরনের অশান্তির শিকার হওয়া ইত্যাদির সম্ভাবনা এখানে তৈরি হবে। এবং এটাও এই হুম। মেয়েটার হচ্ছে কি বিয়ে করব না বা বিয়ের প্রতি অনাগ্রহ, তার একটা বড় কারণ হতে পারে। না, স্যার তাছাড়াও স্যার এইখানে অ্যাকচুয়ালি মানে হরমোনাল ডিসব্যালেন্স দেখা যাচ্ছে পুরো বডির মধ্যে, এটাও একটা কারণ দেখা দিতে পারে। হ্যাঁ, তারপরে বলুন। স্যার বলবো? নিশ্চয়ই। স্যার এই মেয়েটার কি সুইসাইডাল টেন্ডেন্সি এসেছিল? না না, কেন আসবে সুইসাইডাল টেন্ডেন্সি? অষ্টম ভাবে রবি বুধ কানেকশন করছে, লগ্নে শনি রাহু, এই না জন্যই না, বলছি। আপনার গ্রামার মেনটেন করুন। কেন সুইসাইডাল টেন্ডেন্সি আসবে? সুইসাইড করার জন্য লগ্নপতির সঙ্গে অষ্টমপতির সম্পর্ক আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি তো মরবো, আমি মরবো, তাহলে আমাকে মরতে গেলে হচ্ছে কি লগ্নপতির সঙ্গে সরাসরি অষ্টমপতির রিলেশনশিপ আসতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবটা প্রবলভাবে পীড়িত হতে হবে। এখানে অষ্টম ভাবে এই গ্রহগুলো বসে আছে, রবি বুধ, এটা রাজযোগ। চতুর্থপতির সঙ্গে পঞ্চমপতির যোগ হয়েছে। কেন্দ্র এবং কোণের সম্পর্ক করলে রাজযোগ হয়, এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তাহলে এটা রাজযোগ হয়েছে, তাহলে এখানে অষ্টম ভাবটা পাওয়ারফুল হয়ে গেছে। অষ্টম ভাব এখানে যথেষ্ট স্ট্রং। তাহলে অষ্টম ভাব যখন স্ট্রং হলো, তখন এ দ্রুত মরে যাওয়ার পরিকল্পনা করবে না। মরে তো যাবেই আজ হোক কাল হোক, কিন্তু সেটা হচ্ছে গিয়ে সেলফ ডিস্ট্রাকশন হবে না। এরপর হচ্ছে কি কুণ্ডলীটাতে বৃহস্পতি বলবান অবস্থায় আছে। বৃহস্পতি যখন কোনো কুণ্ডলীতে বলবান হয়, সে এই ধরনের উৎকট বুদ্ধি সেগুলোকে হচ্ছে কি প্রশমিত করবার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে অষ্টমপতি উচ্চস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে কেমন মানে বিষয়টা কি হতে পারে? অষ্টমপতি বক্রী হয়ে উচ্চস্থ হওয়ার কারণে দীর্ঘায়ু প্রাপ্ত হবে, উচ্চ বিদ্যার চেষ্টা করবে, বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি হতে পারে, এবং যেহেতু তৃতীয় রয়েছে, অবশ্যই বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি হতে পারে। ওকে স্যার। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। এখানে বৃহস্পতি তো কর্কট রাশিতে রেট্রোগ্রেড হয়েছে, তো এখানে তুঙ্গস্থের ফল প্রদান করবে না নিচস্থের ফল প্রদান করবে? তুঙ্গস্থের ফল প্রদান করবে, আচ্ছা। স্যার কিন্তু আর একটা কোশ্চেন করবো? টাইপ অফ রেজাল্ট সেইটা হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। কারণ মার্গী বৃহস্পতি যতটা সোশ্যাল চিন্তা ভাবনা দেয়, সেই জায়গাগুলো নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, পার্থবাবু বলুন। বলছি স্যার, যদি বিবাহ হয়ে থাকে বা পরবর্তীকালে করে, তো কি সন্তান রিলেটেড ইস্যু হতে পারে? সন্তান রিলেটেড ইস্যু হতেই পারে, কারণ এটার সঙ্গে হরমোনের সম্পর্ক রয়েছে। এটা হুম তো অবশ্যই হতে পারে। বুধ সে হচ্ছে গিয়ে পঞ্চম, এই একটা পয়েন্ট একটু খেয়াল করুন, এটা খুব ইম্পর্টেন্ট। হুম। এখানে রবি বুধ যোগ, এইটাকে বুধাদিত্য হ্যাঁ হ্যাঁ যোগ আমরা বলছি। এটা হচ্ছে আমাদের রাজ্য। এটা রাজ্য হ্যাঁ। কিন্তু আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে এখানে আমরা রবি হচ্ছে কেন্দ্র অধিপতি, চতুর্থ ভাবাধিপতি, তার সাথে পঞ্চম ভাবাধিপতির সংযোগ হলো। ফলে পঞ্চমের ক্রিয়েশন, চতুর্থের স্টেবিলিটি, সুখ শান্তি মানসিক তৃপ্তি,
ইত্যাদি ইত্যাদি মিলে মিশে এই যে জায়গাটা, এখানে একটা, এই দুটো গ্রহ একসাথে মিশে এখানে রাজযোগ তৈরি। তাহলে এই রাজযোগটা আপনারা বুঝতে পারলেন। এবার যখন পঞ্চমকে নিয়ে আমরা চিন্তা করছি, পঞ্চমের রেজাল্ট করছি, তাহলে পঞ্চম হচ্ছে এইটা, পঞ্চমপতি রবি, সে পঞ্চমপতি বুধ, সে অষ্টমে চলে গেছে। খুব সমস্যা, পঞ্চমপতি বুধ সে অষ্টমে চলে যাওয়ার কারণে রেজাল্ট ঠিকঠাক আসবে না, সন্তানের ক্ষেত্রে বাধা। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্চমপতি বুধের ঠিক সামনে কোন গ্রহটা রয়েছে? রবি। বুধের ঠিক পরে পরেই যে গ্রহটা রয়েছে সেটা হচ্ছে 28°48' রবি বসে আছে, ক্লোজেস্ট প্ল্যানেট, সবচেয়ে কাছের গ্রহ। সেই গ্রহটা কে? সেই গ্রহটা হচ্ছে চতুর্থপতি, 4 নম্বর ঘরের মালিক। এবার 4 নম্বর ঘর মানে কি? 4 নম্বর ঘর হচ্ছে 5 নম্বরের দ্বাদশ। 4 নম্বর ঘর হচ্ছে 5 নম্বর ঘরের দ্বাদশ, বা 5 নম্বর ঘরের আগের ঘর। 5 নম্বর ঘরের ব্যয়, 5 নম্বর ঘরের ক্ষতি, 5 নম্বর ঘরের হানি, 5 নম্বর ঘরের নাশ ইত্যাদিকে নির্দেশ করবে 4 নম্বর ঘর। বুঝাতে পারলাম? তাহলে এই চতুর্থপতি যখনই পঞ্চমপতির সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু যতই রাজযোগ হোক হোক, পঞ্চমপতির বলবত্তা কমিয়ে দেবে, পঞ্চমপতিকে সমস্যার মধ্যে ফেলবে, পঞ্চমপতিকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে এই মানুষটার সন্তান প্রাপ্তি অবশ্যই বাধা প্রাপ্ত হতে পারে, সমস্যা আসতে পারে, ডিস্টারবেন্স দেখতে পাওয়া যেতে পারে। স্যার, হ্যাঁ, বলছি স্যার, এই শনি রাহু একসাথে আছে, তো শনি রাহু যোগ থাকলে কি জন্মস্থান থেকে যদি দূরে থাকা হয় তাহলে কি ভাগ্যের উন্নতি হয় কি? কিছুটা বেটার এখানে, মানে কিছুটা বিদেশ যাত্রা, কিছুটা দূরে থাকা, সেটা এর জন্য বেটার। এবং তৃতীয় ভাবে বৃহস্পতি বক্রী হয়ে আছে, এটাও বিদেশ যাত্রাকে ইন্ডিকেট করে। আর স্যার, নবাংশ কুণ্ডলিতে সপ্তম পতি গেছে নবমে, এটা কি বলবো উন্নতি হবে স্যার বিয়ের পর নবাংশ কুণ্ডলী দেখলে? নবাংশ কুণ্ডলিতে সপ্তমপতি নবমে গেছে, কিন্তু রবিটা হচ্ছে বর্গোত্তম হয়ে গেছে। আরেকটা গন্ডগোল হচ্ছে একাদশপতি দ্বাদশপতি শনি, সে হচ্ছে গিয়ে সপ্তমে চলে গেছে, আর এদিকে বৃহস্পতি সে নিচস্থ হয়ে গেছে। তো এই সমস্ত মিলেমিশে এটা কিন্তু সমস্যা নির্দেশ করে। আর আচ্ছা। যেহেতু নবাংশে সপ্তমপতি সে ডিস্টার্বডই হয়েছে বলবো, তো সেইখানে হলো গিয়ে এখানে সমস্যা থাকবে ম্যারেড লাইফে। এমনিতে ম্যারেড লাইফে প্রবলেম আছে, কারণ শুক্র মঙ্গল কেতু সপ্তমে আছে, ম্যারেড লাইফ প্রবলেম হবেই, কেউ আটকাতে পারবেন। জ্যোতিষশাস্ত্র মোটামুটি 30% সত্যি হলে পরেই ম্যারেড লাইফ গেল। স্যার এই ঠিক আছে। জন্মচক্রের মুদ্রুম দোষও দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা আবার একটুখানি পড়াশোনার দিকে এগোই। আমরা গ্রহযোগ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারলাম, গ্রহযোগ সম্পর্কে কিছুটা রেজাল্ট আইডেন্টিফাই করতে পারলাম, খুব ভালো কথা। এবার এই যে গ্রহযোগ গুলো, এই গ্রহযোগ গুলো প্রভাবিত হবে ট্রানজিশনাল মুভমেন্ট অফ প্ল্যানেটস এর দ্বারা। অর্থাৎ গোচরে এখন গ্রহরা কিরকম মুভ করছে সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, এবং বুঝে সেই গোচরে প্ল্যানেটদের মুভমেন্ট নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং সেই গোচরের প্ল্যানেট গুলোর সঙ্গে আপনাদের গ্রহরা কিভাবে গ্রহযোগ তৈরি করেছে সেটা দেখতে হবে। তো যেমন এখন বৃষ রাশিতে গ্রহরা রয়েছে রবি, বৃহস্পতি আর শুক্র, কোনো সমস্যা নেই, খুব ভালো যোগ। রবি শুক্র বৃহস্পতি, আহ, কি ভালো যোগ। কিন্তু এই মানুষটার জন্য এই যোগটা হচ্ছে নিষ্ফলা একটা যোগ, এই যোগের জীবনে কিচ্ছু পরিবর্তন হবে না, কোন রকম ডেভেলপমেন্ট, কোন রকম আপলিফমেন্ট, কোনো আপগ্রেডেশন কিচ্ছু হবে না। এবার আপনারা প্রশ্ন করবেন কেন? কারণ এর যে লগ্নের রাহুটাও বসে রয়েছে, অন্যদিকে হচ্ছে গিয়ে রাহু শনি যোগ তৈরি হয়েছে,
এই যোগটা বৃষর জন্য এতটাই স্ট্রং যে এর ক্ষেত্রে বা এই যোগে এই শনি বা এই রাহু এদের ক্ষেত্রে এতটাই স্ট্রেংথ বেশি যে এরাই পুরো হরোস্কোপটাকে ডমিনেট করে বসে থাকবে। এমন হবে ব্যাপারটা যে এই মানুষটা চাকরি পেতে গেল, চাকরির ইন্টারভিউ হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখা দেবে দিচ্ছে, তখন দেখা গেলো কম্পিউটার খারাপ হয়ে গেছে, বলে কালকে এসো। কালকে সকালবেলা এসে দেখলো যে অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করবে, তার হাতে প্রচন্ড ব্যথা। বলছে তাহলে 3 দিন পরে আসো। তাহলে 5 দিনের দিন যখন গেল, তখন দেখা গেল এই প্যানেল বাতিল হয়ে গেছে। পরিষ্কার হলো? তাহলে মোটামুটি গ্রহযোগ সম্পর্কিত সাধারণ তথ্য আমরা কিছুটা বুঝতে পারলাম। আশা করি কিছুটা গ্রহযোগ সংক্রান্ত তথ্য আমরা নিতে পারলাম। এবার বিষয়গুলো কিছুটা কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই গ্রহগুলোর ক্যারেক্টারিস্টিক্স এর গন্ডগোল। মানে চরিত্রের গন্ডগোল নয়, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মানে গ্রহদের ধর্ম, গ্রহদের কোয়ালিটি, সেই জায়গাটাতে হচ্ছে সমস্যা রয়েছে। তাহলে গ্রহদের যে প্রভাব, গ্রহদের যে ইম্প্যাক্ট, গ্রহদের যে কোয়ালিটি, সেই জায়গাগুলো কি হচ্ছে, সেগুলো প্রভাবিত হচ্ছে, ইনডিউসড এফেক্ট দেখতে পাওয়া যাবে, এবং গ্রহরা কেমন অবস্থায় রয়েছে তার উপরে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট আলাদা আলাদা বুঝতে পারা যাবে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলুন। রবি অষ্টমে থাকলে কি চোখে সমস্যা দেয়? রবি অষ্টমে থাকলে অবশ্যই এই চার্টে তো চোখের সমস্যা দেবে। কারণ হচ্ছে গিয়ে দ্বিতীয় পতি সেও অষ্টমে চলে গেছে, চন্দ্র দ্বাদশে চলে গেছে, ফলে এখানে সমস্যা আসবেই। চোখের সমস্যা একে ফেস করতে হবে। Yes, sir. একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো? হ্যাঁ, ছোটখাটো বড় জিনিস জিজ্ঞেস করুন। বুঝবেন না, বোকা বোকা হতে পারে। সেটা হচ্ছে এই যে রবি আর বুধ অষ্টমে বলছেন, লগ্ন তো 8-এ, তাহলে এটা কি অষ্টম থেকে বেরিয়ে যাচ্ছে না? মানে 28, 29 এগুলো, এটা কি পুরোই মানে অষ্টমেই থাকছে স্যার? তাহলে এইটা হচ্ছে গিয়ে লগ্নটা কোথায় আছে সেটা আমাদের একটু দেখে নিই। তাহলে লগ্নটা রয়েছে লগ্নটা 23, 23 ডিগ্রি পর্যন্ত লগ্নভাব চলবে। তাহলে রবি আর বুধ এরা কিন্তু অষ্টম ভাব থেকে বেরিয়ে এসেছে। এবার যে অষ্টম ভাব থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু আমাদের পাল্টা আর নয় হচ্ছে স্যার। প্রচন্ড স্যার নয়। সেটাই বলছি, অষ্টম ভাবে তো এটা পড়ছে না। স্যার সাউন্ডের প্রবলেম হচ্ছে স্যার। আর আর এতে প্রবলেম হচ্ছে মাইক্রোফোনে। তাই এবার যখন আমাদের রবি আর বুধ নবমে চলে গেল, তখন কিন্তু আমাদের বুধাদিত্য যোগ, সেটা এফেক্টিভ বুধাদিত্য যোগ হবে। কারণ নবম ভাবটা বিদ্যা, শিক্ষা, সাবজেক্ট, পড়াশুনো এসবের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ভাগ্য, জীবনে উন্নতি এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড। সুতরাং আমরা যেটা প্রথমেই করব সেটা হচ্ছে কোন গ্রহ ভাবে কোথায় রয়েছে এইটা বুঝবার চেষ্টা করবো। যদি ওটাকে বুঝতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি প্রেডিকশন নষ্ট হবে। কারণ এতক্ষণ আমরা যে প্রেডিকশন করলাম যে অষ্টমে রবি, যেহেতু আমরা কোনো মানুষের প্রেডিকশন করছি না, আমরা একটা আন্দাজে প্রেডিকশন করছি, অষ্টমে রবি আর নবমে রবি তার কিন্তু পার্থক্য দেখতে পাওয়া যাবে। ফলে এই রবি কিন্তু অষ্টমে নেই, এই রবি চলে গেছে নবমে। ফলে এখানে বুধাদিত্য যোগ কিন্তু অনেকটাই এফেক্টিভ হয়েছে। ফলে এই বুধাদিত্য যোগ এই জাতক বা জাতিকার শিক্ষাক্ষেত্রকে বলবান করবে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস দেবে, এবং বাইরে যাওয়ার টেন্ডেন্সি সেটাও বাড়াতে দেখতে পাওয়া যায়। এবার আমি বুঝেছি স্যার, এতক্ষণ আমার গুলিয়ে যাচ্ছিল। স্যার আর একটা প্রশ্ন আছে স্যার, এই শনি রাহুর ক্ষেত্রেও তো সেম। রাহুটা আপনার ঠিক আছে, শনি তো প্রায় বেরিয়ে যাচ্ছে, তাহলে শনির প্রভাব কি অতটাই খারাপ হবে এখানে? শনির প্রভাব খারাপ হবে না, অনেকটা কমবে। কিন্তু শনির এখানে যেহেতু ব্যাকওয়ার্ড মোশন, বিপরীত দিকে আসছে,
তা কেটে যাচ্ছে। শনির প্রভাব যেহেতু শনি বিপরীত দিকে আসছে, ফলে শনির কিছুটা ড্যামেজ রাহুর দ্বারা হবে। এবং বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ যেহেতু লগ্ন, শনি হচ্ছে একক যোগকারক গ্রহ, নবমপতি দশমপতি, তার জন্য রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট এটা শনিকে ডিস্টার্ব করবে। আর যেহেতু এই নবমপতি দশমপতি বক্রী হয়ে আছে, লগ্নটাও দুর্বল, লগ্নপতি সেও পীড়িত অবস্থাতেই রয়েছে, শত্রু ক্ষেত্রে রয়েছে, তার জন্য অবশ্যই এখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। হেলথ রিলেটেড সমস্যা দেখতে পাওয়া যাবে বেশি, তার সঙ্গে সঙ্গে প্রফেশন, ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা আসবে। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার এই যে রাজযোগ হচ্ছে বলছেন, স্যার একটু বুঝিয়ে দিন না কিভাবে হচ্ছে। এখানে দুটো ঘর বুঝতে হবে, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে কোণ। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10, লগ্ন থেকে গুণে কেন্দ্রটা হচ্ছে 1, 4, 7, 10। এক সেকেন্ড। এই চারটে হচ্ছে কেন্দ্র। আর কোন স্থান, এরা হচ্ছে 1, 5, 9। এবার লগ্ন ভাবটাকে জেনারেলি কেন্দ্র হিসেবে ট্রিট করা হয়। তাহলে এই কেন্দ্রপতি আর কোণপতির যোগকে বলা হয় রাজযোগ। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাজযোগ। এছাড়াও আরো বিভিন্ন রকম রাজযোগ আছে, নিজভঙ্গ আছে, নিজভঙ্গ রাজযোগ, বিপরীত রাজযোগ, এগুলো রয়েছে। কিন্তু জেনারেলি কেন্দ্রপতি আর কোণপতির সম্পর্ককেই আমরা রাজযোগ হিসেবে ট্রিট করি। তাহলে এখানে একক রাজযোগ কারক গ্রহ 9 নম্বর ঘর আর 10 নম্বর ঘর, দুটো ঘরেরই মালিক হচ্ছেন শনিদেব। তাই জন্য শনিদেবকে এখানে একক যোগ কারক গ্রহ হিসেবে ট্রিট করা হয়েছে, যে শনিদেব একাই তিনি যোগ কারক গ্রহ, একাই তিনি সবকিছু সামলে নেবেন। এবার বৃষ, তুলা এই লগ্নগুলোর ক্ষেত্রে শনিকে একটু বলবান থাকা উচিত। তাতে হচ্ছে গিয়ে সেই জাতকের জীবনে অ্যাচিভমেন্ট লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায়। তো এখানে কিন্তু শনি বা শুক্র এরা কেউই সেই লেভেলের বলবান নয়। আবার মকর, কুম্ভ এদের ক্ষেত্রে আমাদের শুক্রকে অনেক বলবান থাকা দরকার, শনি শুক্র এদের বলবান থাকা দরকার। কিন্তু এই ক্ষেত্রে এই যে বৃষ লগ্ন, তার ক্ষেত্রে শুক্র মঙ্গল এদের আরেকটু স্ট্রেংথ, আরেকটু স্ট্যামিনা থাকা দরকার ছিল। স্যার কোন গ্রহ কোন ঘরে আছে ওটা কি করে বুঝবো, মানে আগের থেকে যে 8 হাউসটা 9 হাউসে গেল, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ভাব, কোন ভাব কত ডিগ্রিতে রয়েছে, আমি ভাবটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, তো অনেকের ক্ষেত্রেই ভাব নিয়ে একটা কনফিউশন আছে, অনেকে এখনো ভাব বুঝতে পারেননি। তাই জন্য আমি আরেকবার ভাবটাকে আপনাদেরকে বুঝি, তাতে সবারই মোটামুটি কম বেশি উপকার হবে। আর আজকেও আমার যে নতুন কিছু বিরাট পড়াবার রয়েছে সেরকম নয়। পরের দিন আপনারা খাতায় কোশ্চেন গুলো একটু লিখে রাখবেন, তাহলে সেগুলোর আনসার দেওয়া সুবিধা হবে। আর যদি কোনো ছকে কোনো অবস্থা দেখেন, তাহলে সেই ছকটারও ডিটেল রেখে দেবেন। তো আমি একটা ছোট্ট ছবি আঁকি, এটা ঠিকঠাক করে আঁকি।
তাহলে এই আমাদের একটা মোটামুটি রাশিচক্র। এবার আমাদের একটা লগ্ন বার করে নিচ্ছি, যে কোনো একটা লগ্ন। ধরে নিচ্ছি আমাদের লগ্ন হচ্ছে কুম্ভ। তো কুম্ভ লগ্ন, এটাকে আমি উম, এটা সে 5 ডিগ্রিতে আছে। তাহলে এই 5 ডিগ্রি থেকে আমাদেরকে যে ভাবের ক্যালকুলেশন করতে হবে, তাহলে এই ভাবের ক্যালকুলেশনের জন্য আমাদের দুটো হিসেব করতে হবে। হয় এটা 15 ডিগ্রির থেকে বেশি, নতুবা এটা 15 ডিগ্রির থেকে কম। যদি 15 ডিগ্রির কম হয় তাহলে আমরা 15 ডিগ্রি অ্যাড করব। আর যদি 15 ডিগ্রির বেশি হয় তাহলে -15 ডিগ্রি করব। দুটো কাজ আমরা করতে পারি, একটা প্লাস করতে পারি, একটা মাইনাস করতে পারি। তাহলে যখন আমি প্লাস করব, তখন আমি বুঝতে পারবো যে ভাবটা কোথায় শেষ হচ্ছে, এটা এখানে বোঝাচ্ছে যে এই জায়গাটাতে গিয়ে 5 আর 15 20, মানে 20 ডিগ্রিতে ভাবটা শেষ হচ্ছে। আর যদি হচ্ছে গিয়ে দেখা যায় যে মাইনাস করছি, তাহলে বুঝতে পারবো ভাবটা কোথা থেকে শুরু হয়েছে। যেমন এইখানে আমি আরেকটা লগ্ন করছি, কর্কট। লগ্ন হচ্ছে গিয়ে ধরুন 28 ডিগ্রিতে। তাহলে এটা 15 থেকে বেশি, তাহলে আমি -15 করবো, মানে রেজাল্ট হচ্ছে 13। তাহলে এখানে রেজাল্ট কত এলো? 15 আর 5 20। আর এদিকে রেজাল্ট কত এলো? 28-এর থেকে 5 বাদ, মানে হচ্ছে গিয়ে, সরি, 15 বাদ, মানে 13। তাহলে এখানে আমি প্লাস করে পেয়েছি, এখানে আমি মাইনাস করে পেয়েছি। এই জায়গাটাতে প্লাস করে পেয়েছি, মানে 20 ডিগ্রিতে গিয়ে ভাবটা শেষ হয়েছে। এখানে আমি মাইনাস করে পেয়েছি, মানে 13 ডিগ্রি থেকে ভাবটা শুরু হয়েছে। তাহলে যদি প্লাস করে পাই, যেটা পাবো সেখানে গিয়ে ভাব শেষ হয়ে গেছে। আর যদি আমরা মাইনাস করে পাই, তাহলে যেখানে থেকে ভাবটা শুরু হয়েছে সেটাকে পাবো। এটা কোন ভাব? এটা হচ্ছে লগ্ন ভাব। আমরা কি করব? ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন, মানে এখানে হচ্ছে কি প্রত্যেকটা ভাব সমান, এটা আমরা ভেবে নেব। তার মানে লগ্ন ভাব যদি 20 ডিগ্রিতে গিয়ে শেষ হয়, কারণ লগ্ন হচ্ছে কি 20 ডিগ্রিতে শুরু হলে তাহলে কোথায়, সরি, 20 ডিগ্রিতে শেষ হয়েছে মানে কোথায় শুরু হয়েছে? আগের ঘরের 20 ডিগ্রি থেকে। কারণ তাহলেই তো 30 ডিগ্রি পাবে, ইকুয়াল সবাই 30 30 30 30। এটা 13 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে 13 ডিগ্রি থেকে শুরু হয়েছে। 13 ডিগ্রি থেকে শুরু হয়েছে, রয়েছে 28 ডিগ্রিতে, লগ্নটা রয়েছে 28 ডিগ্রিতে, মানে লগ্নটা এইখানে। কিন্তু লগ্নের উপরে প্রভাব পড়বে এই 28 ডিগ্রি থেকে। কার 28 ডিগ্রি? জাস্ট আগের ঘরের 28 ডিগ্রি। কারণ এখানে লগ্নটা কর্কটের 28 ডিগ্রিতে শেষ হয়েছে। তাহলে এই রাশিচক্রের মধ্যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত স্থান, সেটাকে আমরা বলবো লগ্ন বা লগ্ন ভাব। লগ্ন বিন্দুগত, সেটা হচ্ছে গিয়ে লগ্নটি বিন্দু, সেটা হচ্ছে, এই আমি দাদা, আমি ভুল বলেছি, এটা গন্ডগোল হয়েছে, গন্ডগোল হয়েছে। 28 ডিগ্রিতে লগ্নটা আছে, তার থেকে 15 বাদ দিলাম, মানে হচ্ছে 13 ডিগ্রি। তাহলে 13 ডিগ্রি থেকে লগ্নটা শুরু হয়েছে, পরের রাশি 13 ডিগ্রি পর্যন্ত লগ্ন চলবে। তাহলে এই জায়গাটা হচ্ছে লগ্ন। আর এই লগ্নটার বিন্দু কোথায়, মানে লগ্ন বিন্দু কোনটা? সেটা হচ্ছে 28 ডিগ্রি। পরের লগ্নটা, তাহলে এখানে 13 ডিগ্রিতে এসে শেষ হয়েছে। পরের লগ্নটা এখানের 13 থেকে এইখানের 13 পর্যন্ত চলবে, পরের ঘরটা। তাহলে এই ঘরটা হচ্ছে দ্বিতীয় ভাব, এটা হচ্ছে পরে আবার 13 পর্যন্ত। তারপর এটা হচ্ছে তৃতীয় ভাব, এটাও 13 পর্যন্ত যাবে। তাহলে এই যে কন্যা রাশির 13 থেকে, কন্যার 13 থেকে তুলার 13 পর্যন্ত এই যে স্প্যান, এই স্প্যানটা হচ্ছে গিয়ে একটা ভাব। তাহলে এইখানে আমরা বুঝতে পারবো যে কোন গ্রহ কোথায় রয়েছে, লগ্ন থেকে ভাবটা ক্যালকুলেশন করতে হবে। আর এইটার ক্ষেত্রে যেহেতু লগ্নের ডিগ্রি 5, তাহলে এই ঘরের 20 ডিগ্রি থেকে শুরু হয়েছে আর এই ঘরের 20 ডিগ্রি পর্যন্ত ভাব চলেছে। তাহলে এখানের 20 ডিগ্রির পর থেকে লগ্ন শুরু, আর এখানের 20 ডিগ্রির পর থেকে প্রথম ভাব শুরু। তাহলে এই যে জায়গাটা, এই যে স্প্যানটা, এই স্প্যানটা হচ্ছে লগ্ন ভাব।
এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। বন্ধু গ্রহ যদি ওই ঘরের মধ্যে এসে যায় তাকে কি করে বিচার করবে? কোন ঘর? মানে ভাবের মধ্যেই অন্য গ্রহ যদি থাকে। থাকতেই পারে। যেমন এখানে একটা গ্রহ থাকতে পারে, এখানে গ্রহ থাকতে পারে, এখানে গ্রহ থাকতে পারে। গ্রহরা তো 12টা ভাবের মধ্যে কোথাও না কোথাও থাকবেই। যেমন আগের কুণ্ডলীটাতেই আমরা দেখলাম, আমরা যে প্রেডিকশন নর্মালি করার চেষ্টা করলাম, যেই মাত্র বুধাদিত্য যোগটাকে 9 নম্বর ঘরে নিয়ে এলাম, তখন কিন্তু আমাদের প্রেডিকশনের থট অ্যান্ড থিম চেঞ্জ হয়ে গেল। তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যদি আমরা এই ভাবটাকে আইডেন্টিফাই না করি যে বুধ আর রবি এরা কোন ভাবের ফল দেবে, তাহলে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো না। রবি বুধ যদি 9ম ভাবে থাকে আর রবি বুধ যদি 8ম ভাবে থাকে, এটাতে হিউজ ডিফারেন্স, মানে বিশাল পার্থক্য, আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। কারণ 9 নম্বর ঘর হচ্ছে একটা সোর্স অফ ক্রিয়েশন, 9 নম্বর ঘর হচ্ছে সোর্স অফ অ্যাচিভমেন্ট, 9 নম্বর ঘর হচ্ছে একটা বিগ থিং, 9 নম্বর ঘর হচ্ছে সামথিং ডিফারেন্ট, এরকম। এখানে একটা মজার জিনিস আছে 9 নম্বর ঘর নিয়ে। আমাদের মধ্যে অনেক সময় অনেক রকম প্রশ্ন আসে যে এই ঘরগুলোর একের পর এক যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোর যে কি বলবো সিনট্যাক্স, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আর কি করা যায়। তো 8 নম্বর ঘরে আমরা মৃত্যু হয় আমাদের, 8 নম্বর ঘরে আমরা মরে যাই। এবার 9 নম্বর ঘরে গিয়ে আমাদের 9 নম্বর ঘর হচ্ছে আমাদের সোর্স অফ অরিজিন, হাউস অফ অরিজিন, অর্থাৎ যে যে পিতার শুক্রাণু থেকে আমি জন্ম নিয়েছি সেই পিতা হচ্ছে 9 নম্বর ঘর। মানে এখানে একটা ওই আত্মার যে ট্রান্সফার, আত্মা একটা প্রাণ শেষ করে আরেকটা প্রাণে গিয়ে ঢুকবে বা ঢুকেছে, এটা কিন্তু আমরা 8, 9 এই সমস্ত ঘর থেকে দেখতে পাই। 9 নম্বর ঘর আমাদের পিতাকে নির্দেশ করে, আর 8 নম্বর ঘর আমাদের মৃত্যুকে নির্দেশ করে বা মোক্ষকে নির্দেশ করে, বা কি বলবো, চেঞ্জ অফ সোল, চেঞ্জ অফ বডি, এগুলোকে নির্দেশ করে। যে এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে সে প্রবেশ করবে, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর এইখান থেকে আমরা পূর্বজন্মবাদকে কিছুটা কিছুটা আর কি কানেক্ট করাতে পারি, ব্যাখ্যা বলবো না, কানেক্ট করাতে পারি। আচ্ছা, আহ মোটামুটি তাহলে আমাদের এই ব্যাপারটা বোঝা গেল, ভাব ব্যাপারটা। আমি একটু প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন করুন। বলছি এখানে 28 ডিগ্রি ছিল কর্কট লগ্ন, তো কর্কট থেকে সিংহ পর্যন্ত গেলাম, কিন্তু এখানে 5 ডিগ্রি, এখানে তো অ্যাড করলাম, এখানে মকর থেকে লগ্ন নিলাম কেন? না না, লগ্নটা হচ্ছে কি ছড়িয়ে রয়েছে, কোথায় শুরু কোথায় শেষ বার করতে হবে। এই ওইটাই তো। 5 ডিগ্রি রয়েছে, হুম। তাহলে এই 5 ডিগ্রির আগে তো আমি 5 ডিগ্রি পাচ্ছি এই ঘরে। তাহলে লগ্নের আগে 15 আছে, পরে 15 আছে, তাহলে এখানে আমি 5 পেলাম, তাহলে বাকি 10 কোথায় আছে? বাকি 10 এদিকে আছে, তাহলে এখান দিয়ে। আর এদিকে হচ্ছে আমি 15 পাবো, তাহলে এই 15 এখানে শেষ হয়ে গেছে। তাহলে লগ্নের যে বিস্তার, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এবার বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। স্যার আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ, অনেক প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই যাতে। না, যেটা আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে লগ্নটা একটা ঘর থেকে আরেকটা ঘরেতে বিস্তার করছে। তাহলে লগ্ন আমরা যখন বলছি যে কারুর এখানে যেমন হচ্ছে যে মিথুন, মিথুন যদি হয়, মিথুন থেকে আবার সিংহতে আসছে, এই মিথুন থেকে কর্কটে আসছে বা কর্কট থেকে সিংহতে আসছে, তাহলে ওটা কি ওভারল্যাপিং হচ্ছে না স্যার? মানে দুটোর ক্যারেক্টার বিশেষ কি লগ্ন ক্যারেক্টারটা হবে না? লগ্নটা এখানে লগ্নটা মকরেই আছে, আর এখানে লগ্নটা কর্কটেই আছে, কিন্তু লগ্নের প্রভাব, লগ্নের এরিয়া কতটা। আমি এখন দাঁড়িয়ে আছি এই চেয়ারে, আমি এই চেয়ারটায় বসে আছি, আমি কিন্তু ওই শোকেসটার মধ্যে গিয়ে ঢুকতে পারিনি, কিংবা আমি পাশের ঘরটাতে যেতে পারিনি। কিন্তু পাশের ঘরে যদি বোম পড়ে আমার টেনশন হবে, আমি দৌড় দিয়ে যাব। তাহলে কতটা জায়গা নিয়ে লগ্নটা টেনশন নিচ্ছে, সেই জায়গাটা হচ্ছে লগ্ন ভাব। আর লগ্ন বলতে আপনি যেটাকে বলবেন সেটা হচ্ছে লগ্ন বিন্দু। জন্মের সময় টক করে নামলেন, নেবেই পূর্ব দিকে তাকালেন, যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে লগ্ন, সেটা একটা বিন্দু। এই হলো লগ্ন, 28 ডিগ্রিতে আছে, এইটা হচ্ছে লগ্ন।
কিন্তু লগ্ন ভাবের বিস্তার সেটা হচ্ছে এই 13 থেকে এই 13 পর্যন্ত। এটা হচ্ছে লগ্ন ভাব। লগ্ন স্ফুট যেটা, সেটা হচ্ছে 28 ডিগ্রি। কিন্তু লগ্ন স্ফুট তো 28 ডিগ্রি হলেই হবে না, তার এদিকে এদিকে লগ্নের বিস্তার আছে। আমি এখানে বসে আছি, আমি কি খেতে পারবো এদিকে? হ্যাঁ, এই যে বিস্তারটা, এই বিস্তারটা হচ্ছে লগ্ন ভাব, এরিয়া, রিজিয়ন। আর লগ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিন্দু। সেটা বুঝেছি স্যার স্যার। স্যার না, অর্ডারটা শেষ হোক তারপরে বলছি। ওকে ওকে হ্যাঁ আমি বলছি যে ক্যারেক্টারটা যখন ডিসাইড করবো তখন কি শুধু বিন্দুর ওপর দিয়েই করবো, না সেটাও ওভারল্যাপিং হবে? আর সেটাই প্রশ্ন না, করছি। একদম বিন্দুর উপর দিয়ে করবেন। বিন্দুর দুটো জিনিস নেবেন, একটা হচ্ছে নাক্ষত্রিক বিন্দু আর একটা হচ্ছে রাশিগত বিন্দু। তাহলে এখানে হচ্ছে কি অশ্লেষা 9 নম্বর নক্ষত্র আসবে, আর হচ্ছে রাশি হচ্ছে চতুর্থ রাশি কর্কট, সেটা আসবে। এই দুটো থেকে আপনারা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করবেন অশ্লেষা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক আর হচ্ছে গিয়ে কর্কট রাশির ক্যারেক্টারিস্টিক। এবার বুঝেছি, ঠিক আছে, এটা ক্লিয়ার। যাই হোক, স্যার, লগ্নের যে প্লাস মাইনাসটা বললেন ওটা আরেকবার বললে ভালো হয়, শুরু আর শেষটা। লগ্নের যে ডিগ্রি যেটা থাকবে সেটা থেকে আগে 15 ডিগ্রি গুনতে হবে আমাকে, আর পরে 15 ডিগ্রি আমাকে গুনতে হবে। তাহলে এই 5 ডিগ্রির আগের 15 ডিগ্রি কত থেকে শুরু হচ্ছে আর পরের 15 ডিগ্রি কততে গিয়ে যাচ্ছে, এই জায়গাটা আমাকে হিসেব করে নিতে হবে। এবার এটা একদম ধরে ধরে হিসেব করলেই আমরা বুঝতে পারবো যে কোথা থেকে লগ্নটা শুরু হচ্ছে আর কোথায় গিয়ে লগ্নের স্থানটা শেষ হচ্ছে। স্যার ওরা অঙ্ক বুঝি না, আমি একটা সহজ কৌশল জানি, আমি অঙ্ক বুঝি না স্যার। অঙ্ক বুঝতে হবে, না বুঝলে আপনি জ্যোতিষ করবেন কি করে? জ্যোতিষ সহজ জিনিস নয়। জ্যোতিষ হচ্ছে গিয়ে প্রাচীনকালের সবচেয়ে জটিল কঠিন পড়াশুনো। আমাদের তো অঙ্কই হয় না, আমরা তো অঙ্ক বাদ দিয়ে দিচ্ছি। তো এইটুকুকে তো আপনাকে বুঝতেই হবে, আর কোনো সহজ নিয়ম নেই, আপনাকে পুরোটাই ধরে বুঝতে হবে। আর এটা হচ্ছে আমাদের চরম সহজ। মানে এখনো তো আমি হচ্ছে কি আপনাদেরকে প্লেসিডিয়াস সিস্টেম বা ইনইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন বোঝাইনি। শুধু 15 যোগ করবেন, 15 বাদ দেবেন। এরপরে যদি এখানের ভাবস্ফুট আর দশম ভাবের ভাবস্ফুট বার করতে হতো, বার করে সেটাকে 3 দিয়ে ভাগ করতে হতো। এখানে এই লগ্ন আর এটা হচ্ছে দশম ভাব, এখান থেকে এই স্ফুট থেকে এই স্ফুটের ডিফারেন্স বার করে সেটাকে 3 দিয়ে ভাগ করে এই ভাগগুলো আসতো। আবার এইখানের যে সপ্তম ভাবের স্ফুট আর চতুর্থ ভাবের স্ফুট, সেখান থেকে দুটোকে বাদ দিয়ে এই 4টেকে পাওয়া যেত। এটা একটা, দুটো, 3টে ঘরকে পাওয়া যেত। তখন হচ্ছে কি ভাবগুলো আর সমান 30 ডিগ্রি করে হতো না, সে সময় তো আমরা যাইনি। কোনো সহজ সরল ইজি সলিউশন নেই, আপনাকে খাটতে হবে আর আপনাকে পড়তে হবে। গিমিক এদিক ওদিক করে দেখতে পাবেন, কিন্তু গিমিক দিয়ে হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করতে পারবেন না, মানে কন্টিনিউ করতে পারবেন না। একটা ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি শেয়ারটা স্টপ করি আর রেকর্ডিংটাও স্টপ করি।